গুড মর্নিং। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট চ্যানেলে স্বাগতম। ঠিক আছে, তো আমাদের দেখো অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে, মধ্যেখানে আমাদের বেশ কিছু গ্যাপ গেছে, তোমাদের সাথে হয়তো ক্লাস করে উঠতে পারিনি। ঠিক আছে, তো দেখো আবার আমি নতুন করে তোমাদের সামনে বেশ কিছু ক্লাস নিয়ে আসবো বলে ঠিক করেছি, এবং চেষ্টা করছি এবার আগামী দিনে যে ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবে। তোমরা তো নিশ্চয়ই জানো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আরেকটা পার্ট হলো জিকে, যে পার্টটা ট্র্যাডিশনাল জিকে। ঠিক আছে, তো সঙ্গে ভেবেছি এবার অন্য আরো বেশ কিছু কোশ্চেন এবার অ্যাডও হবে। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য নিয়ে আসব। আর সঙ্গে সঙ্গে এই চ্যানেলটা নিয়মিত তোমরা একটু ফলো করো। ঠিক আছে, এবার দেখবে, আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, অবশ্যই বেল বাটনটা করবে যাতে নতুন নতুন আপডেট পেলে তোমরা যাতে পেয়ে থাকো সেই বিষয়টা যেন কনফার্ম করবে। ঠিক আছে, তো যাই হোক, তো আজকে আমি দেখো ফার্স্ট তোমাদের সামনে আজকে যে ক্লাসটা শুরু করছি সেই কোশ্চেনটা দেখো, তোমরা নিশ্চয়ই স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো কি কোশ্চেনটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমাদের বহু পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা থাকে। হ্যাঁ, তো কি কোশ্চেনটা ভালো করে দেখে নাও একবার, যে ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? এবার এখানে অপশানে দেখো 1943, 1945, 1968, 1950, এরকম সব অপশান দেওয়া আছে। তো দেখো সবার আগে যদি আমরা বলি এই যে ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশনের একটা আগের নাম ছিল, বা আমরা যেটাকে বলি ফরমার নেম। তো ইউনাইটেড নেশনের যেটা ফরমার নেম যেটা আমরা বলছি, বা আগের নেম যেটা বলা হয়, ঠিক আছে, আগের নাম যেটা বলছি, মানে ইউএনেরই মতনই একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে লিগ অফ নেশন। লিগ অফ, নিশ্চয়ই তোমরা এটার নাম শুনেছো, লিগ অফ নেশন। ঠিক আছে, তো এই লিগ অফ নেশন কবে তৈরি হয়েছে যদি বলা হয় 1920 সালে, হ্যাঁ, 10th জানুয়ারি এই সংগঠনটা তৈরি হয়। এবং যাদের সদর দপ্তর কোথায় ছিল, হেডকোয়ার্টার যদি বলা হয় তাহলে অবশ্যই বলবো আমাদের এদের হেডকোয়ার্টার কোথায় ছিল, এদের হেডকোয়ার্টার ছিল আমাদের জেনেভা। দেখো এই যে লিগ অফ নেশন এটা কেন তৈরি হয়েছিল, কারণটা হলো তার আগে দেখো আমাদের বিশ্বে একটা বড় যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল, যেটাকে আমরা কি বলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো প্রথম বিশ্বযুদ্ধে সারা বিশ্বে যে ক্ষতি হয়েছিল সেটা যেন সেকেন্ড টাইম যাতে এরকমের মুখোমুখি না হতে হয়, এবং বিশ্বে যাতে এই ধরনের সিচুয়েশন না আসে, এবং যাতে শান্তি বজায় রাখা যায়। তো সেই কারণের জন্য, অর্থাৎ শান্তি বিস্তার করবার জন্য বলতে পারো এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছিল। কবে? 1920 10 জানুয়ারি, যাদের সদর দপ্তর জেনেভা। তো এই অর্গানাইজেশনটা তৈরি হবার পর অর্গানাইজেশনটা পরবর্তীকালে আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এবং বলতে পারো একটা সময় এটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। এবং পরবর্তীকালে এই লিগ অফ নেশন তৈরি হওয়ার বেশ কিছুকাল পর আমাদের আরেকবার এই যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল, বলা যেতে পারে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে যে একটা বিশাল ক্ষতি হয়েছিল, এবং লিগ অফ নেশন যে উদ্দেশ্যে হয়েছিল সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছিল। এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা আরো আরেকটা অর্গানাইজেশন তৈরি করেছিলাম, অনেকটা লিগ অফ নেশনেরই মতন, কিন্তু আরেকটু উন্নত সংস্করণ করে এটাকে তৈরি করা হয়েছিল। যে অর্গানাইজেশনটার নামটা কি ছিল? লিগ ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন যেটা কবে তৈরি হয়েছে, এখানে আমার কোশ্চেনটা ছিল ইউনাইটেড নেশন কত সালে তৈরি হয়েছে, তাহলে আমরা বলবো 1945 সালে কত তারিখ? 24শে অক্টোবর। 24শে অক্টোবর। তাহলে আমাদের এই যে ইউনাইটেড নেশন এটা কবে তৈরি হলো? 1945 সালে, আমরা বলতেই পারি 24শে অক্টোবর। তার মানে এখান থেকে বলা যেতে পারে ইউএন ডে কত তারিখে পালন করা হয়, তার মানে আমরা এটা বলতেই পারি প্রত্যেক বছর 24শে অক্টোবর আমরা যেটাকে ইউনাইটেড নেশন ডে হিসাবে পালন করে থাকি। কোনটাকে পালন করি? এই 24শে অক্টোবর দিনটাকে আমরা পালন করি কি দিবস হিসাবে? ইউএন ডে হিসাবে আমরা সেলিব্রেট করি। তার মানে বলাই যেতে পারে ইউএন ডে কত তারিখে পালন হয়? 24শে অক্টোবর। ইউএন কবে তৈরি হয়েছিল? 1945-এ 24শে অক্টোবর। আর যদি বলা হয় ইউএন এর সদর দপ্তর কোথায়, মানে হেডকোয়ার্টার যদি আমরা বলি, হেডকোয়ার্টার মনে রাখবে নিউ ইয়র্ক, YORK, নিউ ইয়র্ক, এদের হলো হেডকোয়ার্টার। তার মানে আমাদের দেখো এখানে কি কি জিনিস আমরা জানলাম। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল ইউনাইটেড নেশন কবে তৈরি হয়েছে, আমরা বলেই দিলাম 1945-এ 24শে অক্টোবর। ঠিক আছে, বি অপশনটা।
এবার ইউএন এর আগের নাম কি ছিল? লিগ অফ নেশন। এই লিগ অফ নেশন কবে তৈরি হয়েছে? যদি বলা হয় 1920 10 জানুয়ারি। এদের হেডকোয়ার্টার জেনেভা। সেম ইউনাইটেড নেশন কবে তৈরি হয়েছে? 1945 24 অক্টোবর। যাদেরও সদর দপ্তর কোথায় ছিল? নিউ ইয়র্ক। আশা করি নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা নেই, পরিষ্কার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। এবার আমাদের নেক্সট কোশ্চেন যেটা কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি কোশ্চেন ভালো করে দেখো, যে বলছে ভারত কতবার ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। এই লাইনটা খুব ভালো করে পড়ে রাখবে। কি বলছে? অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য মানে যেটা স্থায়ী নয় সেটাই তো অস্থায়ী। তার মানে এই অস্থায়ী সদস্য, এটা স্থায়ী মানে কি? যাদের কোনো ডিউরেশন টাইম ওইভাবে হয় না। অস্থায়ী বলতে এদের একটা নির্দিষ্ট কার্যকালের সময় রয়েছে, তাই না? তো সবার আগে আমরা যদি বলি এই যে ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশনে, ঠিক আছে, অনেকগুলো অর্গান রয়েছে, তাই না? এই ইউনাইটেড নেশনের প্রচুর অর্গান রয়েছে। যেই অর্গানগুলো কি কি যদি আমরা বলতে পারি, তো এই যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড নেশনের, সেই অর্গানগুলোর মধ্যে দেখো আমরা দু রকম ভাবে ভাগ করি। একটাকে বলি ইউএন এর প্রিন্সিপাল অর্গান। প্রিন্সিপাল অর্গান, ঠিক আছে, প্রিন্সিপাল অর্গান। এই প্রিন্সিপাল অর্গান কটা? আমাদের মোট 6টা, যাদের মধ্যে অনেক অর্গান। 6টা অর্গান কি কি? যাদের মধ্যে আছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, তোমরা নিশ্চয়ই জানো এটাকে আমরা কি বলি? ওয়ার্ল্ড পার্লামেন্ট বলে থাকি। তেমনি ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, বাংলায় বলে ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদ, ঠিক আছে। তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? ইউএনএসসি। মানে এই যে ইউনাইটেড নেশন, তার একটা প্রিন্সিপাল অর্গান হলো ইউএনএসসি, যার পুরো নাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, বাংলায় নিরাপত্তা পরিষদ। তো এই নিরাপত্তা পরিষদ টোটাল মেম্বার যদি আমরা বলি কতগুলো? 15খানা নিরাপত্তা পরিষদের মোট দেশ আছে, ঠিক আছে। এবং এই 15টার মধ্যে আমি এবার একটু ভাঙি নিচে। এই 15টার মধ্যে 5টা হলো পার্মানেন্ট, 10টা হলো নন পার্মানেন্ট। এই 5টা পার্মানেন্ট মেম্বার কারা আছে? অবশ্যই মনে রাখবে, ইউএসএ, ইউকে, চায়না, ঠিক আছে, ফ্রান্স আর রাশিয়া। এই হলো 5টা দেশ। এরা হলো স্থায়ী দেশ। কার? ইউএনএসসি। এরা হলো স্থায়ী দেশ। 15টার মধ্যে 5টা হলো স্থায়ী। এই 5টার হাতে একটা ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা হলো যেটাকে আমরা বলি ভেটো পাওয়ার। শুধুমাত্র কাদের আছে? এই 5টা দেশের হাতে আছে। এবং বহু পরীক্ষায় কোশ্চেন পাবে যে ইউএনএসসির স্থায়ী দেশগুলির নাম কি। এবার 5টা দেশ দিয়ে তোমার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অপশন দেবে, এই 5খানা দেশগুলো নিয়ে নিয়ে এক একটা অপশনে 5খানা করে দেশ দেবে। এবার তোমাকে দেখতে হবে কোন অপশনে সঠিক এই 5খানা দেশই আছে। কি কি? ইউএসএ, ইউকে, চায়না, ফ্রান্স, রাশিয়া। ইউএসএ, ইউকে, চায়না, ফ্রান্স আর রাশিয়া, এরা হলো পার্মানেন্ট মেম্বার। এবার যাদেরকে আমরা কি বলছি? যাদের হাতে একটা ক্ষমতা, কি ক্ষমতা রয়েছে? যেটাকে আমরা বলি ভেটো পাওয়ার রয়েছে, তাই না? এই ভেটো পাওয়ার তার মানে কাদের হাতে আছে? যারা স্থায়ী দেশ তাদের হাতে আছে। আর কি বললাম, এই যে 10টা যে নন পার্মানেন্ট মেম্বার বলছি না, এদের প্রত্যেকের একটা ডিউরেশন টাইম আছে, মানে কার্যকালের সময় প্রত্যেকটা। এরা কিন্তু কখনো পার্মানেন্ট বলে নয়, কারণ যেহেতু প্রথম থেকেই আমি বলছি অস্থায়ী দেশ, তো এখানে প্রত্যেকটা দেশের ডিউরেশন টাইম ক বছর? 2 বছর। আমি কিন্তু গ্রুপটার বলছি না, মানে এই 10টার প্রত্যেকের সদস্যের ডিউরেশন টাইম 2 বছর, ঠিক আছে। এরা এখানে জয়েনিং করে কবে? প্রত্যেকটা অস্থায়ী মেম্বার প্রত্যেক বছরের 1 জানুয়ারি। তার মানে তার 2 বছর কমপ্লিট হবে, এক্সিট টাইম হবে নিশ্চয়ই কোনো একটা বছরের 31 ডিসেম্বর। এটা তো বলাই যেতে পারে আমাদের, তাই না? এটা হলো জয়েনিং টাইম, আর এটা হলো এক্সিট টাইম। কাদের? অস্থায়ী দেশগুলো। তাহলে 2 বছর শুরু হবে কোনো একটা সালের শুরুতে, বছরে 1 জানুয়ারি, আর 2 বছর গিয়ে কমপ্লিট হবে তার পরের বছরের 31 ডিসেম্বরে গিয়ে শেষ হবে। এবার আমাদের এখানে কোশ্চেন করেছে যে ভারত কতবার, দেখো কোশ্চেনটা দেখো, ভারত কতবার ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। মানে অস্থায়ী সদস্য, কোনো পার্মানেন্ট কিন্তু ভারত এখনো হয়ে পৌঁছায়নি। তার মানে এখানে আনসার আসবে আমার কত? সি অপশনটা, মানে 8 বার এখানকার সদস্য হয়েছে। আর এই 8 বারই কিন্তু অস্থায়ী হয়েছে, ঠিক আছে। তাহলে এবার যদি বলা ইন্ডিয়া, তাহলে ফার্স্ট কবে এখানে সদস্য হয়েছে যদি আমরা বলি, মনে রাখবে 1950-51 এখানকার প্রথম সদস্য হয়। কবে? 50-51, এটা হলো ফার্স্ট টাইম,
এটা খুব ভালো করে মাথায় রাখবে। আর লাস্ট যেটা হয়েছে সর্বশেষ, সেটাকে আমরা বলতেই পারি 2021-22, মানে 21-এর 1 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, মানে এই বছরে রানিং বছরে 1 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, আর শেষ হবে কবে? 22-এর 31শে ডিসেম্বর। তাহলে এই দিয়ে মোট ইন্ডিয়া কবার করলো? মনে রাখবে 8 বার এখানকার সদস্য হয়েছে, প্রত্যেকবার কিন্তু অস্থায়ী হয়েছে। ঠিক আছে, আর এবারে ইন্ডিয়ার ডিউরেশন টাইম ক বছর? 2 বছর। খুব ভালো করে মাথায় রাখবে, এদের ডিউরেশন টাইমটা আমাদের পরীক্ষায় কিন্তু খুব দেয়, যে এদের কার্যকালের সময় হলো 2 বছর। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কোথায় দেবে আমি কিন্তু আবারও বলছি, ঠিক আছে, এটা তোমরা কোথায় লিখবে? ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। যদি তোমাদের কোনো ক্রাইটেরিয়া থাকে, যদি মনে হয়, ঠিক আছে, তাহলে আমাদের যদি কোশ্চেন করে তাহলে ইন্ডিয়া প্রথম কবে সদস্য হয়েছে এখানকার, তাহলে এই যে 1950-51 প্রথম সদস্য হয়েছে, এটা হলো ফার্স্ট টাইম। আর আপাতত সর্বশেষ বললে 22-এ। ঠিক আছে, আর এখানকার ডিউরেশন টাইমটা ক বছর? মাথায় রাখবে 2 বছর এখানকার হলো আমাদের ডিউরেশন টাইম। কাদের ডিউরেশন টাইম? এই অস্থায়ী দেশগুলোর ডিউরেশন টাইম। তাহলে এই জায়গাটা আমাদের পরিষ্কার। এবার আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এটাও একটা খুব ভালো একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে মাথায় রাখবে। কি কোশ্চেন? যে বর্তমান ভারতীয় পতাকা, মানে আজকে যে পতাকাটা আমরা দেখতে পাই, সেই বর্তমান ভারতীয় পতাকা আমাদের কবে গ্রহণ করা হয়েছিল বা গৃহীত হয়েছিল বাংলা কথায়। ঠিক আছে, এই পতাকাটা আমাদের কবে গৃহীত হয়েছিল খুব ভালো করে পড়তে হবে। তাহলে বর্তমান ভারতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল যদি বলা হয়, তাহলে বর্তমান ভারতীয় পতাকাটা কেমন দেখতে একটু একবার ছবিটা দেখে নিই, তাই না? বর্তমান ভারতীয় পতাকা নিশ্চয়ই তোমরা জানো কেমন দেখতে। তো বর্তমান ভারতীয় পতাকা জাস্ট আমি একটু ছোট্ট করে এখানে করলাম। এই যে আমাদের ভারতীয় পতাকা, মধ্যেখানে একটা হুইল থাকে, তাই না? এটা হলো আমাদের দেশের পতাকা। কি কি কালার থাকে? উপরে থাকে গেরুয়া কালার, স্যাফরন, মধ্যে হোয়াইট সাদা, আর নিচে গ্রিন কালার। ঠিক আছে, এটা হলো আমাদের দেশের পতাকা। তো এই যে আমরা বর্তমান ভারতীয় পতাকা, দেখো ঠিক আছে, এই যে আমরা বর্তমান ভারতীয় পতাকা দেখো যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমি আরেকবার একটু পতাকাটা আঁকি, একটু বাইরে বেরিয়ে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, এটার মধ্যে 24খানা স্পোক আছে। উপরে কি থাকে? গেরুয়া কালার অর্থাৎ স্যাফরন কালার, হোয়াইট কালার আর গ্রিন কালার। এই তো আমাদের 3টে কালার থাকে পতাকাতে, তাই কি না? তো এই যে পতাকা দিয়ে যে দেখো পতাকাগুলো বলা হয়েছে, এই যে বর্তমান ভারতীয় পতাকা, তার মানে আমরা এটা বলতে পারি পতাকার মধ্যেখানে যে হুইলটা রয়েছে, এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমরা বলতেই পারি সারনাথ থেকে গ্রহণ করা হয়েছিল এই হুইলের নকশাটা। আমাদের কোশ্চেন দিচ্ছে এই পতাকাটা হুবহু এই এটা বহু পরীক্ষার কোশ্চেন, যে বর্তমান ভারতীয় পতাকা আমাদের কবে গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে, তাই না? তার মানে আমরা এটা বলতেই পারি এই যে বর্তমান ভারতীয় পতাকা, এটা গ্রহণ করা হয়েছিল 1947 সালে 22শে জুলাই। এটা মনে রাখবে তোমরা খুব ভালো করে। তাহলে বর্তমান ভারতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছে? 1947 সালের 22শে জুলাই এটা গ্রহণ করা হয়েছিল। এটা খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এবার দেখো এই যে বর্তমান ভারতীয় পতাকা আমরা আজকের দিনে দেখো যে কোনো দিন মনে হতে পারে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করতেই পারি, অর্থাৎ অবশ্যই তাকে রেসপেক্ট অথবা তাকে সম্মান অনার জানিয়ে বা তার ডিগনিটি যেটা রয়েছে সেটাকে বজায় রেখে আমরা অবশ্যই কিন্তু পতাকাটাকে তুলতেই পারি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কোশ্চেনটা হলো, তার মানে এই কোশ্চেনের আনসার হলো এ। তো এবার আমাদের যেটা হচ্ছে, এই নিয়মটা কিন্তু প্রথমে এটা ছিল না, অ্যাকচুয়ালি এটা আমরা কোনো একটা বিশেষ বিশেষ দিনই পতাকাটা উত্তোলন করতে পারতাম। তো এই নিয়মটা কবে পরিবর্তন হয়? 2001 সালে নবীন জিন্দাল বলে একজন ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টে আবেদন করে। নিশ্চয়ই তোমরা জানো ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের মানে কোনো কিছু মানে আইনে বলতে পারো সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট, যেগুলো কিন্তু আমাদের কোথায় হয়? পার্লামেন্টে হয়ে থাকে। স্বাভাবিক, পতাকার যে নিয়ম কানুনগুলো যেগুলো রয়েছে সেগুলোর যে পরিবর্তন সেটাও নিশ্চয়ই পার্লামেন্টেই হবে।
এবং সেইটা পরিবর্তনটা হয়েছিল কবে, অর্থাৎ 2001-এ আবেদন করি আমরা এবং আমরা বলি যে ন্যাশনাল ফ্ল্যাগ কোড, ন্যাশনাল ফ্ল্যাগ কোড খুব ভালো করে মাথায় রাখবে, এটা কবে কার্যকর হয়েছিল মনে রাখবে 2002 সালে 26শে জানুয়ারি। 2002 সালে 26শে জানুয়ারি এই ফ্ল্যাগ কোডটাকে কার্যকরী করা হয়। তো এটা কি, যেখানে আমাদের বলা হয়েছিল যে যাতে আমরা ভারতীয় হিসাবে পতাকাকে, ওই যে বললাম ডিগনিটি, তাকে সম্মান জানিয়ে বা রেসপেক্ট জানিয়ে যাতে আমরা পতাকা উত্তোলিত করতে পারি, এই বিষয়ে আমাদের কিছু ছাড় দেওয়া হয়েছিল। তো যেটাকে আমরা কি বলছি, ফ্ল্যাগ কোড হিসাবে যেটা আমরা ইউজ করছি, বা এটাকে আমরা বলি ফ্ল্যাগ কোড। তার মানে আমাদের যদি বলা এই ফ্ল্যাগ কোডটা কবে পাস করানো হয়েছিল, 2002 সালে 26শে জানুয়ারি। আর আবেদন করা হয়েছিল কবে, তার মানে আবেদনটা করা হয়েছিল, এই পতাকার যে আবেদনটা করা হয়েছিল কবে, 2001 সালে। আর আবেদনে যেই পরিবর্তনটা কবে হয়, 2002-এর 26শে জানুয়ারি। পরিষ্কার। আর আমরা যদি বলি পতাকা কবে গৃহীত হয়েছিল, দেশের বর্তমান ভারতীয় পতাকা এই 47-এর 22শে জুলাই। পরিষ্কার। আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে, যে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন করা হয়। দেখো এই যে বিশ্ব মানবাধিকার দিবস আমরা বলছি, আলোচনা করব, ঠিক আছে, তার আগে বলি এই এক একটা দিন, দেখো আমি এক একটা দিবস এখানে যেটা বলেছে, মানে 1 ডিসেম্বর যদি আমরা বলি কি দিবস পালন করা হয়, মনে রাখবে ওয়ার্ল্ড এইডস ডে, অর্থাৎ বিশ্ব এইডস দিবস হিসাবে এটাকে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, এইডস দিবস হিসাবে পালন করা হয়। 10 ডিসেম্বর, মানে আমার কোশ্চেন অনুযায়ী বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন হয়, 10ই ডিসেম্বর। এবার মনে রাখবে 16ই অক্টোবর, এটা আমাদের কি দিবস হিসাবে পালন করা হয়, ওয়ার্ল্ড, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না, ওয়ার্ল্ড ফুড ডে। ওয়ার্ল্ড ফুড ডে হিসাবে এটাকে পালন করা হয় কবে, 16ই অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস হিসাবে আমরা পালন করি। কেন, এই দিন হলো ফাও, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ফাও, FAO, ফাও, এদের জন্মদিন কবে, 1945-এ 16ই অক্টোবর এরা তৈরি হয়েছিল। আর এই জন্য এই দিনটাকে পালন করা হয়, বিশ্ব খাদ্য দিবস হিসাবে আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, এবার আমাদের আছে 25শে জানুয়ারি। দেখো এই 25শে জানুয়ারি আমাদের দুটি দিবস আমরা পালন করি। এখানে প্রথমে 1 নম্বরটা আমি লিখি আগে, প্রথমে হলো ন্যাশনাল বা জাতীয় ভোটার্স ডে, ভোটার্স ডে, অর্থাৎ জাতীয় ভোটার দিবস হলো এই দিন পালন করা হয়। আর 2 নম্বরে হলো ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে কি, তার মানে এই যে ন্যাশনাল ট্যুরিজম ডে যেটা আমরা বলছি, আচ্ছা এই যে ন্যাশনাল, তার মানে আমরা 25 তারিখে আমাদের কি কি দিবস আমরা পালন করছি, 25 তারিখে 25শে জানুয়ারি একটাকে আমরা বলছি ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে বা ভোটাধিকার দিবস। ঠিক আছে, আরেকটা দিবস আমরা কি বলছি এখানে, খুব ভালো করে দেখো, আরেকটা হলো ন্যাশনাল ট্যুরিজম ডে হিসাবে আমরা পালন করছি। দ্বিতীয়টা যদি বলি ন্যাশনাল ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন, এই ভারতীয় পর্যটন দিবস। আরেকটা তাহলে কি কি হলো, তাহলে দেখো এই যে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন, আমরা বলেই দিয়েছি 10ই ডিসেম্বর, এটা আমার আনসার কোশ্চেনে। এছাড়াও আমি আলোচনা করছি, এই অপশানে আছে 1 ডিসেম্বর, যেটা আমরা বিশ্ব এইডস দিবস বলছি। 16ই অক্টোবর দিয়ে আছে, যেটা আমরা কি দিবস পালন করছি, বিশ্ব খাদ্য দিবস, যেটা ফাওয়ের জন্মদিন উপলক্ষে পালন হয়। ফাও মানে এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আর 25শে জানুয়ারি হলো ন্যাশনাল ভোটার্স ডে, আরেকটা হলো ন্যাশনাল ট্যুরিজম ডে। আমি এখানে উপরেও লিখেছি, দেখে নাও। তাহলে 25শে জানুয়ারি কি দিবস, ন্যাশনাল ভোটার্স ডে, আরেকটা হলো ন্যাশনাল ট্যুরিজম ডে। এই দুটো আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এই দিবসটা আমাদের যেহেতু সেলিব্রেট করা হচ্ছে, তাই না। তো এবার দেখো যেটা আমরা বলতে চাইছি, এই যে দিবসটা
মানে এই যে আমরা বলছি না 10th, দেখো 10th যদি আমরা বলি 10th কত তারিখ, 10th ডিসেম্বর, যেটা দিবসটা আমরা যে পালন করছি না, এই 10th ডিসেম্বর দিনটাকে আমাদের আরো একটা বিখ্যাত দিন আছে, একটু জাস্ট আমি এখানে আলোচনা করে দিই। 10th ডিসেম্বর নিশ্চয়ই তোমরা আমাদের মানে ট্যুরিজম সরি বিশ্ব মানবাধিকার দিবসটা বাদ দিও, আরো আরেকটা গুরুত্বপূর্ণ দিন কি জানো, এদিন স্যার অ্যালফ্রেড নোবেল, অ্যালফ্রেড নোবেলের এদিন হলো মৃত্যুদিন, মানে 1896 সালে 10th ডিসেম্বর তার মৃত্যু হয়। দেখবে যারা নোবেল পুরস্কার পায় মানে 6টা বিষয়ের উপর, তাদেরকে পুরস্কারটা এই দিনে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় তার মৃত্যুদিন উপলক্ষে। এটা কিন্তু তার অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন হিসেবেও সেলিব্রেট করা হয়। কত তারিখ, 10th ডিসেম্বর। এছাড়াও 10th ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আরেকটা বলে দিই 27শে সেপ্টেম্বর, দেখো এখানে আমরা বলেছিলাম না ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি। এছাড়াও মনে রাখবে 27শে সেপ্টেম্বর আরো আরেকটা দিবস, সেটা হলো আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে, এটাও মনে রাখবে। ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে মানে বিশ্ব পর্যটন দিবস। তার মানে দেখো আমাদের কতগুলো জিনিস আমরা আলোচনা করলাম, ঠিক আছে, কতগুলো জিনিস আমরা আলোচনা করছি। এখানে কি কি আলোচনা করছি, যে 27শে সেপ্টেম্বরটাকেও আমাদের কি পালন করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে। আর 10 ডিসেম্বর স্যার অ্যালফ্রেড নোবেলের জন্মদিন উপলক্ষে আমরা কি পালন করি, অ্যালফ্রেড নোবেলের বা এদিন আমাদের কি পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা চলে যাই পরের কোশ্চেনে। দেখো আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, কি পরের কোশ্চেনটা আছে এটাও খুব ভালো করে দেখো। কি বলছে প্রথমত, যে জনগণমন গানটি আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে কবে গৃহীত হয়েছিল। দেখো প্রথমে বলে দিই, এই যে জনগণমন গানটি প্রথম যদি বলা হয় কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল এই গানটা। এই গানটা প্রথম গাওয়া হয়েছিল যদি বলা হয় কবে, গাওয়া হয়েছিল কবে, গাওয়া হয়েছিল কবে, 1911 সালে, ঠিক আছে। মানে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা মিটিং হয়েছিল কলকাতাতে, ঠিক আছে, যে মিটিং এ এই গানটা প্রথম গাওয়া হয়েছিল আইএনসি মিটিং এ। তাহলে এবার যদি কোশ্চেন করে এই মিটিং এ মানে কংগ্রেসের যে মিটিংটা হয়েছিল 1911 সালে, মানে কলকাতাতে যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল, যে মিটিং এটা প্রথম গাওয়া হয়, আর এই মিটিং এর সভাপতি কে ছিল আমরা যদি বলি, তাহলে মনে রাখবে এখানে লিখে দিলাম বিশেন নারায়ণ ধর। বিশেন নারায়ণ ধর ছিল এই অধিবেশনের সভাপতি, ঠিক আছে, কংগ্রেসের এই 11 প্রেসিডেন্ট ছিল। তার মানে জনগণমন গানটা প্রথম গাওয়া হয়েছিল 11। এবার দেখো সরি, তো এবার দেখো বলছে এই যে জনগণমন গানটা আমাদের কোশ্চেনে দিচ্ছে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে কবে গৃহীত হচ্ছে। দেখো ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গৃহীত মানে সরকার যেদিন গ্রহণ করেছে সেই দিনটাকেই আমরা নিশ্চয়ই বলবো ন্যাশনাল অ্যান্থেম। গান তো অনেক আগেই হয়ে গেছে, তাই না। তার মানে অ্যাকচুয়ালি গানটাকে যদি বলা হয় দেশে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে কবে গ্রহণ করা হয়েছে, তাহলে আনসার আসবে 1950 সালে, মানে বি অপশন। কত তারিখ যদি আমরা বলি, তাহলে অবশ্যই বলতে হবে 24শে জানুয়ারি। তার মানে আমাদের যদি কোশ্চেন করে জনগণমন গানটা কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কোন ভাষায়, বাংলা ভাষায়। এই গানটা প্রথম গাওয়া হয়েছিল কবে, 1911 সালে আইএনসি মিটিং এ কলকাতাতে। ওই মিটিং এর সভাপতি কে ছিল, বিশেন নারায়ণ ধর। আর এই গানটাকে দেশে কোশ্চেন অনুযায়ী গানটিকে দেশে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে কবে গৃহীত হয়েছিল, তাহলে অবশ্যই বলবো আমরা 1950 সালে কত তারিখ, 24শে জানুয়ারি আমরা গ্রহণ করেছিলাম, তাই তো। নিশ্চয় আশা করি তোমরা সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো আমাদের পরের কোশ্চেন বলছে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি। দেখো ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান এটা বলবো, তো এই যে সর্বোচ্চ নাগরিক সম্মান বলতে কি, হাই সিভিলিয়ান অনার, তাই না। ভারতে এরকম দেখো এখানে আমি পরপর লিখেছি ভারত রত্ন, অ্যাকচুয়ালি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন। যদি আমরা দ্বিতীয় বলি তাহলে বলবো সেকেন্ড পদ্মবিভূষণ, থার্ড বললে পদ্মভূষণ, ফোর্থ বললে পদ্মশ্রী, তাই না। এগুলো এক একটা সব সর্বোচ্চ নাগরিক সম্মান।
তাহলে আমাদের এখানে কোশ্চেন কি করেছে, তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, তার মানে এখানে তৃতীয় বললে কি হবে, পদ্মভূষণ। তাহলে সর্বোচ্চ বললে ফার্স্ট হয়ে যাবে ভারতরত্ন, দ্বিতীয় সর্বোচ্চ বললে পদ্মভূষণ পদ্মবিভূষণ, আর তৃতীয় বললে পদ্মভূষণ, 4 নম্বরে বললে পদ্মশ্রী। এবার মনে রাখবে কি জিনিসটা, যদি বলে পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটা, মানে আমি বলেছি এখানে ভারতের সর্বোচ্চ বললে ভারতরত্ন, বাট এবার যদি কোশ্চেন করে পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ যদি বলে, তাহলে অবশ্যই হবে পদ্মবিভূষণ, দ্বিতীয় হয়ে যাবে তখন পদ্মভূষণ, তৃতীয় হয়ে যাবে পদ্মশ্রী। বাট ওভারঅল বললে সর্বোচ্চ বললে ভারতরত্ন, দ্বিতীয় বললে পদ্মবিভূষণ, তৃতীয় বললে পদ্মভূষণ, চতুর্থ বললে পদ্মশ্রী। এবং মনে রাখবে এই পুরস্কারগুলো সবকটা কবে চালু হয়েছে, আমাদের 1954-এ এটা চালু হয়েছে। এবং দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, এটা কিন্তু প্রত্যেক বছর দেয়া হয় না, হ্যাঁ, যদি আমরা যোগ্য ব্যক্তি পাই তবেই দেব, নচেত কিন্তু দেব না, ঠিক আছে। আর এই পদ্মভূষণ পদ্ম পুরস্কারগুলো প্রত্যেক বছরই দেওয়া হয়, এবং দেওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক কম বেশি থাকে, যাই প্রত্যেক বছর দেওয়া হয়, কিন্তু ভারতরত্ন পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয় না, যোগ্য ব্যক্তি পেলে তবেই দেওয়া হয়, নচেত দেওয়া হয় না। তো আমাদের যদি এবার কোশ্চেন করে ভারতরত্ন পুরস্কার যদি প্রথম যদি বলা হয় কত সালে দেওয়া হয়েছে, যদি আমরা বলি, তাহলে ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কবে, 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল। কারা পেয়েছিল যদি বলি আমরা, একটা হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপরে চক্রবর্তী রাজা গোপালাচারী, আরেকটা কে পেয়েছে, সিভি রমন, এরা হলো প্রথম পেয়েছে ভারতরত্ন পুরস্কার, খুব ভালো করে মাথায় রাখবে। আর সর্বশেষ যদি বলা হয় ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছে, তাই না, সর্বশেষ লাস্ট যদি বলা হয় 2019-এ পেয়েছে প্রণব মুখার্জি পেয়েছে, তারপরে পেয়েছে আমাদের সর্বশেষ কে কে পেয়েছে, প্রণব মুখার্জি পেয়েছে, তারপরে আসামের পেয়েছে, ঠিক আছে। তো আমাদের একটা পরীক্ষায় কোশ্চেন দেয় ভারতরত্ন পুরস্কার তাহলে প্রথম দেয়া হয়েছে কবে, 1954, যেটা কে কে পেয়েছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী, আরেকটা হলো সিভি রমন, আর সর্বশেষ পেয়েছে 2019-এ প্রণব মুখার্জি। আর কে পেয়েছে যদি আমাদের বলা হয় রাজ্যসভার সাংসদ, এবং যদি বলা হয় রাজ্যসভার সাংসদ এবং একজন গায়ক, কে পেয়েছে ভূপেন হাজারিকা। ঠিক আছে, এরা দুজনই কি পেয়েছে, মরণোত্তর যদি বলা হয়, খুব ভালো করে মাথায় রাখবে, এনারা দুজনই কি পেয়েছে যদি বলা হয়, এই ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ মৃত্যুর পরে পেয়েছে মরণোত্তর ভাবে, মানে পস্টিউমাস, ঠিক আছে, পস্টিউমাস হিসাবে এরা দুজন পেয়েছে, আর ইনি জীবিত মানুষ হিসাবে পেয়েছে প্রণব মুখার্জি। তো এই হলো আমাদের আজকের বিষয়, আলোচনা করলাম তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখবে, কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আর অবশ্যই বেল বাটনটাকে প্রেস করবে, যাতে রেগুলার আপডেট করলে পরে তোমরা যাতে জানতে পারো বা দেখতে পারো, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, ওকে, বাই, টাটা।